ভারতের বিরুদ্ধে চলছে পাকিস্তানের অপারেশন বুনিয়ান আল মারসুস। ক্ষেপণাস্ত্র ঘাঁটি গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র সহ ২৬ সামরিক স্থাপনায় হামলার দাবি পাকিস্তানের। যদিও এই দাবি অস্বীকার করেছে ভারত, তবে পশ্চিম সীমান্তে পাকিস্তান সেনা উপস্থিতি বাড়িয়েছে বলে জানিয়েছে দিল্লি। সেই সাথে পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে হামলার দাবিও তাদের। এদিকে পাকিস্তানের হামলায় জম্মু কাশ্মীরে ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আলোচনা করতে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক জনাব শাহাবুল হক। জনাব শাহাবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে এই যে ভারত পাকিস্তানের হামলা, পাল্টা হামলা, এই হামলা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কি, ভয়াবহ যুদ্ধের দিকে? ধন্যবাদ। অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন যাবত দেখছি যে যে পরিমাণ হামলা, পাল্টা হামলা, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, এবং সর্বশেষ আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি ইতিমধ্যে ন্যাশনাল কমান্ড অথরিটি, দ্যাট পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা, তার একটি জরুরি সভা ডেকেছেন, এবং সেই সভার সামরিক এবং বেসামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে দেশের তারা সেখানে থাকবেন। তা এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে আসলে বড় ধরনের একটি পারমাণবিক যুদ্ধ এগিয়ে যাচ্ছে। এছাড়া আমার কাছে মনে হচ্ছে যে গত ৩ আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে যে ১৯৯৯ সালের যে কার্গিল যুদ্ধের পরে এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক একটা সংঘাতের দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং এখান থেকে পারমাণবিক যুদ্ধেও একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। হ্যাঁ, ভারত পাকিস্তান সংঘাতের মাঝে এরই মধ্যে বেশ কয়েকবার ভারত থেকে বাংলাদেশে নাগরিকদের পুশিনের ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের উপর এই সংঘাতের আরো কি ধরনের প্রভাব পড়বে? ধন্যবাদ। আসলে অনেক ধরনের প্রভাব এখানে বিরাজমান, বিশেষ করে আপনি জানেন, আমরা জানি যে ভারতের সাথে আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো, বিশেষ করে বাংলাদেশ, ওদিকে নেপাল, ভুটান, তারপর ওইদিকে শ্রীলঙ্কা, সবগুলো দেশের সাথে অ্যাকচুয়ালি এই সম্পর্কগুলো যুক্ত। যখন একটা দেশ কোনোভাবে টেনশন অবস্থা থাকে বা যুদ্ধকালীন অবস্থা থাকে, পার্শ্ববর্তী সব দেশগুলোর উপরেই এই সমস্যাগুলো বর্তায়। বিশেষ করে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে রেমিটেন্সের প্রভাব, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, তারপর যেহেতু ভারতের সাথে আমাদের বাণিজ্য অনেক লম্বা একটা বাণিজ্যিক সম্পর্ক, সেখানে পণ্য আদান প্রদানে এই সমস্যাগুলো তো আছেই। এর এর বাইরেও আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এইসব ক্ষেত্রে শরণার্থী সংকট অনেক সময় বৃদ্ধি পায়। যেহেতু আমাদের রোহিঙ্গা একটা ক্রাইসিস চলমান, সেখান থেকে আরো শরণার্থী এখানে চলে আসতে পারে। এছাড়াও যে এখন এই মুহূর্তে এই আপনার কাছে দেশগুলোর উপর একটু জানতে চাই, আপনি রোহিঙ্গাদের কথাও মেনশন করলেন, যে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান আসলে কি হওয়া উচিত? এই দেশগুলোর উপর কূটনৈতিক চাপ এটা যুদ্ধের সম্পূর্ণ হানাহানি, মারামারি, সংঘাত, এগুলোর বিপক্ষে আমরা আমরা চাই কোনো জন আর যুদ্ধ সামনের দিকে না গড়ায়। তো আমাদের কূটনৈতিক অবস্থা হওয়া দরকার এমন, যাতে নিরপেক্ষ ভূমিকায় থাকতে পারি। আমরা ভারতের সাথেও না, পাকিস্তানের সাথেও না, আমরা সম্পূর্ণ জি, নিরপেক্ষ একটি যে কথাটা ভূমিকায়। আপনি বললেন যে কোনো হানাহানি, কোনো যুদ্ধের মধ্যে বাংলাদেশ নেই, একটি নিরপেক্ষ অবস্থানে থাকতে চায়, সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই যে পরিস্থিতি চলছে, বাংলাদেশ কিভাবে আসলে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে পারে? আমার মনে হয় এক্ষেত্রে কোনো পক্ষ রাষ্ট্রীয়ভাবে তারা যদি একটি নিরপেক্ষ অবস্থান নেয়, সেক্ষেত্রে আমরা মনে করি যে আহ, দুই দেশের মাঝামাঝি বা নিরপেক্ষ একটা অবস্থানে থাকা সম্ভব। এছাড়া যে রাষ্ট্রগুলো ইতিমধ্যে মধ্যস্থতার অবতীর্ণ হয়েছে, বিশেষ করে ইরান, সৌদি আরব বা চীন, এই দেশগুলোর সাথে আমরা যোগাযোগটা বাড়াতে পারি, এবং বিশেষ করে কাতার, আহ, এবং তাদের সাথে আমরা যোগাযোগ বৃদ্ধি করতে পারি, এবং কিভাবে আমরা এই দুই দেশের আহ, যাতে যুদ্ধ বন্ধের জন্য যে যে ভূমিকা নেওয়ার দরকার সেটার জন্য আমরা উদ্যোগ নিতে পারি, এবং রাষ্ট্রীয়ভাবে সেটা হতে পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমাদের প্রধান উপদেষ্টা, তার একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি। আমি মনে করি এর মাধ্যমে আমরা একটা আহ, জি, বুঝতে পেরেছি। জনাব শাহাবুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।